হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আমরা ভারতের ইতিহাস সম্পর্কে জানছি। ইতিপূর্বে প্রি হিস্ট্রি অর্থাৎ প্রাগৈতিহাসিক সময়, তারপর মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা, পরপর বিভিন্ন সময়ে ভারতবর্ষে ইতিহাসে এই সমস্ত সভ্যতা সম্পর্কে উদ্ভূত বিভিন্ন বিষয় জেনেছি এবং আমরা দেখেছি বৈদিক সভ্যতা সময়কাল ছিল 1500 শতাব্দীর পরবর্তী সময় থেকে, এবং এই সময় থেকেই বৈদিক সভ্যতার শুরুর পর থেকে বিভিন্ন এলাকাতে ধীরে ধীরে ছোট ছোট জনপদ গড়ে উঠতে থাকে। অর্থাৎ মানুষ সংঘবদ্ধভাবে বসবাস করতে শেখে। ধীরে ধীরে পরিবার থেকে গোষ্ঠী, গোষ্ঠী থেকে দল, এরকম আস্তে 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 বড় হতে থাকে তাদের আয়তনটা। তো সেই সময় ভারতবর্ষে বিভিন্ন এলাকাতে বিভিন্ন জনপদের সৃষ্টি হয়, অর্থাৎ একটা জনসমষ্টি। এবং তারপরে আরও পরবর্তী সময়ে এই সমস্ত জনসমষ্টিগুলো মিলেমিশে বিভিন্ন মহাজনপদের সৃষ্টি করে এবং তারপরেই শুরু হয় রাজা, রাজ্য, এই সমস্ত বিষয়। তো আজকে আমরা এই প্রি মৌর্যান পিরিয়ড অর্থাৎ মৌর্য যুগের আগে ভারতবর্ষের অবস্থাটা কীরকম ছিল, এই সময়ে কোন কোন মহাজনপদ ছিল, কোন কোন রাজারা কিভাবে শাসক করেছেন সে সম্পর্কে জানব। তো এই অংশটা আমরা এনসিইআরটি ক্লাস 6-এর বই থেকে চ্যাপ্টার 6-এর কিংডমস, কিংস অ্যান্ড অ্যান আর্লি রিপাবলিক, অর্থাৎ রাজ্য, রাজা এবং প্রাচীন প্রজাতন্ত্র। তো এই শুধুমাত্র সেই সময় রাজতন্ত্র ছিল না, কিন্তু প্রজাতন্ত্রও ছিল। আমরা কথা বলছি প্রায় 500 BC, অর্থাৎ বর্তমান সময় থেকে 2500 বছর পুরাতন সময়ের কথা বলছি। তো সেই সময় কিন্তু প্রজাতন্ত্র ছিল ভারতবর্ষে। তো যাই হোক, সেই সম্পর্কে ডিটেলস এখানে দেয়া আছে, আমরা কিন্তু পুরো বিষয়টা জানবো এখানে। হাউ সাম মেন বিকাম রুলার, কীভাবে রুলার তৈরি হলো, কিছু মানুষ কীভাবে রুলার হিসেবে উঠে এলো। আগে তো শুধুমাত্র গোষ্ঠী ছিল, রুলার সেই অর্থে পাওয়া যায়নি। আমরা যদি সিন্ধু সভ্যতার দিকে তাকাই, তো সেখানে কিন্তু সরাসরি কোনো রুলার ছিল এরকম কোনো প্রমাণ কিন্তু সরাসরি পাওয়া যায়নি। মনে করা হতো যে সিন্ধু সভ্যতায় যে সমস্ত উঁচু দুর্গগুলো তৈরি করা হতো সেখানে শাসক শ্রেণী বসবাস করতো, কিন্তু একজন শাসক, যাকে আমরা রাজা বলছি, সেই অর্থে কিন্তু সেই সময় ছিল না। বা পরবর্তী বৈদিক যুগেও ধীরে ধীরে রাজার উত্থান ঘটেছিল বটে, কিন্তু সেটাও ছিল সংখ্যাতে কম। তো কিভাবে এই রাজার সৃষ্টিটা হলো সেটা কিন্তু বলা আছে। চুজিং লিডার্স অর রুলার্স বাই ভোটিং ইজ সামথিং দ্যাট হ্যাজ বিকাম কমন ডিউরিং দ্য লাস্ট 50 years অর সো। বর্তমান সময়ের কথা বলা হয়েছে যে ইলেকশন ব্যাপারটা। হাউ ডিড মেন বিকাম রুলার ইন দ্য পাস্ট? সাম of the rajas we read about in chapter 5 were probably chosen by the jana, the people. তাহলে পূর্ববর্তী যে সমস্ত বিষয়গুলো, যেগুলো জনপদ, যেগুলো সেখানে মানুষ কিন্তু রাজাকে চুজ করতো, ঠিক করতো কে রাজা হবে। যারা জনপদে ছিল তারা সকলে মিলে ঠিক করতো কে রাজা হবে। বাট অ্যারাউন্ড 3000 years ago we find some changes taking place in the ways in which rajas were chosen. 3000 বছর পূর্বে রাজা কিভাবে চুজ করা হতো সেই পদ্ধতিটা কিন্তু পাল্টে যায়। 3000 বছর পূর্বে বলতে আমরা কিন্তু এখানে বর্তমান সময় থেকে 3000 অর্থাৎ 1000 BC-র কথা এখানে বলা হচ্ছে, বুঝতে হবে ব্যাপারটা। তো এটা কিন্তু একেবারে ওই বেদিক পিরিয়ডের পিক টাইম কিন্তু চলছে। বেদিক পিরিয়ডটা শুরু হয়েছে ধরা হয় 1500 BC থেকে। বেদিক পিরিয়ড শুরু হচ্ছে 1500 BC থেকে এবং 1000 BC-তে এসে কিন্তু এই পিক টাইমটা ধরা হয়। Some men now become recognized as rajas by performing very big sacrifices. কিছু লোক যজ্ঞ করার মাধ্যমে কিন্তু রাজা হিসেবে পরিচিত হলো এই সময়। The Ashwamedha or horse sacrifice was one of the such rituals. তাহলে এখানে অশ্বমেধ যজ্ঞ বা এই অশ্বমেধ যজ্ঞ অর্থাৎ যেটা ঘোড়া স্যাক্রিফাইস যেখানে করা হতো সেইটার কথা বলা হয়েছে। এ হর্স ওয়াজ লেট লুজ টু ওয়ান্ডার ফ্রিলি অ্যান্ড ইট ওয়াজ গার্ডেড বাই দ্য রাজাজ মেন। একটা ঘোড়া ছেড়ে দেওয়া হতো এবং তাকে পাহারা দিয়ে রাজার বিভিন্ন লোকজন কিন্তু যেত, তার সাথে সাথে যেত। ইফ দ্য হর্স ওয়ান্ডার্ড ইনটু দ্য কিংডমস অফ আদার রাজাস অ্যান্ড দে স্টপড ইট, দে হ্যাড টু ফাইট। যদি
কোনো রাজা ওই ঘোড়াটাকে থামাতো, তাদের রাজ্যে যখন প্রবেশ করলো ঘোড়াটা, তখন যদি তারা থামাতো তাহলে কিন্তু যুদ্ধ করতে হতো তাদের সাথে, যাদের ঘোড়া তাদের সাথে কিন্তু যুদ্ধ করতে হতো। ইফ দে অ্যালাউড দ্য হর্স টু পাস ইট মিন দ্যাট দে অ্যাকসেপ্টেড দ্যাট দ্য রাজা হু ওয়ান্টেড টু পারফর্ম দ্য স্যাক্রিফাইস ওয়াজ স্ট্রঙ্গার দ্যান দেম। যদি কেউ ঘোড়াটাকে মুক্তভাবে যেতে দিত তাহলে এটা ধরে নেওয়া হতো যে ওই রাজা, যে রাজার ঘোড়া, সেই রাজার বশ্যতাটা স্বীকার করে নিচ্ছে। দিস রাজার ওয়াজ দেন ইনভাইটেড টু দ্য স্যাক্রিফাইস হুইচ ওয়াজ পারফর্ম বাই দ্য স্পেশালি ট্রেন্ড প্রাইজ হু ওয়ার রিওয়ার্ডেড উইথ গিফটস। তাহলে এই যজ্ঞের সময় গিফট দেওয়া হতো, বিভিন্ন পুরোহিতদের যে গিফট দেওয়া হতো এবং যে রাজা বশ্যতা স্বীকার করলো তাকে সেখানে ডাকা হতো। দ্য রাজা ওয়ার অর্গানাইজ দ্য স্যাক্রিফাইস ওয়াজ রিকগনাইজ অ্যাজ বিং ভেরি পাওয়ারফুল অ্যান্ড অল দোজ হু কাম ব্রট গিফটস ফর হিম। যারা আসতো তারা গিফট নিয়ে আসতো এবং যে রাজা যজ্ঞটা করছে তাকে খুব শক্তিশালী মনে করা হতো। তো আমরা বিভিন্ন সময়ে আবার এই যে রাজস্ব যজ্ঞ বা এই যে অশ্বমেধ যে যজ্ঞ, এই কথাটা কিন্তু আমরা আবার পরবর্তী সময়ে বিভিন্ন সময় পাবো। আমরা সমুদ্রগুপ্তর ক্ষেত্রেও দেখব পরবর্তী সময়ে এই সমস্ত যজ্ঞ কিন্তু অনুষ্ঠান করা হচ্ছে। তাহলে এভাবেও কিন্তু সেই সময় রাজ্যটা অনেক দীর্ঘ হতো, অনেক বড় হয়ে যেত অশ্বমেধ যজ্ঞের মাধ্যমে। দ্য রাজা ওয়াজ এ সেন্ট্রাল ফিগার ইন দিস রিচুয়ালস। হি অফেন হ্যাড এ স্পেশাল সেন্ট, আ থ্রোন অর এ টাইগার স্কিন। দিস চ্যারিয়েটার হু ওয়াজ দিস কম্প্যানিয়ন ইন দ্য ব্যাটলফিল্ড অ্যান্ড উইটনেস হিজ এক্সপ্লয়েটস। তো এখানে অনেক ডিটেলসে বলা রয়েছে এই যজ্ঞ সম্বন্ধে। এটা সেই অর্থে সেরকম গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমাদের যজ্ঞের নামটা মনে রাখতে হবে এবং পদ্ধতিটা মনে রাখলে ভালো হয়, কারণ ভবিষ্যতে এটা বারবার রিপিট হবে। His relatives, especially his wives and sons, had to perform a variety of minor rituals. The other rajas were simply spectators who had to sit and watch the performance of the sacrifices. Priests performed the rituals, including the sprinkling of scared water on the king. তো এই সমস্ত কিন্তু অত সেই অর্থে গুরুত্বপূর্ণ নয়। তো এখানে বর্ণাশ্রম প্রথার কথা বলা হয়েছে, আমরা অলরেডি এটা জানি। চতুর্বর্ণ যেটা বর্ণাশ্রম প্রথা, যেটা ল্যাটার বেদিক পিরিয়ডে কিন্তু শুরু হয়েছিল। আর্লি বেদিক পিরিয়ডে কিন্তু এই বর্ণাশ্রম প্রথাটা ছিল না, চতুর্বর্ণ কিন্তু ছিল না, কিন্তু পরবর্তী সময়ে এই উদ্ভব এবং সেই সম্বন্ধে এখানে ডিটেলসে বলা আছে, এটা আমরা জানি। সুতরাং এই অংশটা আমরা পড়ছি না, আমরা সরাসরি চলে আসবো জনপদস। The rajas who performed these big sacrifices were now recognized as being rajas of Janapadas rather than Janas. তাহলে জনের থেকে জনপদটা আরও অনেক বড় ছিল এবং যিনি ওই যজ্ঞটা করলেন তিনি সমগ্র জনপদের রাজা হিসেবে পরিচিত হলেন। দ্য ওয়ার্ড জনপদা লিটারালি মিন দ্য ল্যান্ড হোয়ার দ্য জানা সেট ইটস ফুট অ্যান্ড সেটেল ডাউন। তাহলে জনপদ বলতে বোঝাচ্ছে যে এমন একটা জায়গা যেখানে কিনা ওই জানা সেট ইটস ফুট অ্যান্ড সেটেল ডাউন, অর্থাৎ যেখানে মানুষ কিন্তু গিয়ে বসবাস করছে সেই জায়গাটাকে বোঝাচ্ছে। সাম ইম্পর্টেন্ট জনপদাস আর সোন অন ম্যাপ 4। তাহলে এখানে কিন্তু বিভিন্ন জনপদের ছবিটা দেয়া রয়েছে। আমরা দেখছি কি মূলত উত্তর ভারত জুড়ে এবং নদীর আশপাশের এলাকাতেই কিন্তু জনপদটা তৈরি হয়েছে। আমরা দেখেছি এর আগে সিন্ধু সভ্যতা পরবর্তী সময়ে যখন বৈদিক সভ্যতা হয়, বৈদিক সভ্যতা কিন্তু সিন্ধু নদকে ঘিরে প্রাথমিকভাবে তৈরি হয়েছিল এই অঞ্চলটাতে। পরবর্তী সময়ে গঙ্গা নদী এবং তার উপনদী শাখা নদীর কাছে কিন্তু এটা ছড়িয়ে পড়ে। এই জন্যই কিন্তু মূলত উত্তর ভারতে এবং সমতল অঞ্চলে সমভূমিতে এই জনপদটা তৈরি হয়েছিল। বিভিন্ন সুবিধা, নদীর যে বিভিন্ন সুবিধা, তার জন্যই কিন্তু এই নদী গঠিত যে সভ্যতাগুলো সেইগুলোই পরবর্তীকালে জনপদে পরিণত হয়। Archaeologists have excavated a number of settlements in these janapadas such as পুরানা কিলা ইন দিল্লি। এই বিভিন্ন জায়গাতে জনপদ পাওয়া গেছে। হস্তিনাপুর নিয়ার মিরাট অ্যান্ড আত্রঞ্জিখরা নিয়ার ইটা। They found that people lived in hut, they kept cattle as well as other animals. They also grew a variety of crops, rice, wheat, barley, pulses, sugarcane, sesame and mustard. তো এই সমস্ত চাষবাস তারা করতো সেই সমস্ত মানুষ, এবং তারা কুড়ে ঘরে বসবাস করতো এবং বিভিন্ন পশুপালন তারা করতো। অর্থাৎ আমরা দেখছি কি সরাসরি বৈদিক সভ্যতার সাথে সম্পর্কযুক্ত ছিল কিন্তু এই জনপদগুলো।
They made earthen pots. Some of these were গ্রে ইন কালার। এখানে অনেক ডিটেলসে দেওয়া রয়েছে তারা কী করতো, কী খেত, কীভাবে জীবন কাটাতো। তো এটা কিন্তু পুরোপুরি বৈদিক সভ্যতার সাথে সম্পর্কিত, আমাদের মনে রাখতে হবে। এবং বৈদিক সভ্যতাতে আমরা অলরেডি পড়েছি মানুষ কীভাবে তাদের জীবনযাপন পরিচালনা করতো। তো আমরা এরপর মূল বিষয়ে চলে আসবো, মহাজনপদ। About 2500 years ago, some Janapadas became more important than others and were known as Mahajanapadas. তাহলে ওই সমস্ত জনপদ, জন থেকে হলো জনপদ, আবার জনপদ থেকে হচ্ছে মহাজনপদ, অর্থাৎ জনপদের আয়তনটা, আকারটা অনেক বেশি বেড়ে গেল, অনেক বেশি এলাকা কোনো একটা রাজার আন্ডারে চলে এলো, সেখান থেকে কিন্তু শুরু হচ্ছে মহাজনপদ। মোস্ট মহাজনপদের সাথে ক্যাপিটাল সিটি, মেনি অফ দিস ওয়ার ফর্টিফাইড। এগুলো প্রত্যেকটাতে অনেকগুলোতেই কিন্তু দুর্গ থাকতো এই সমস্ত মহাজনপদে। দিস মিন দ্যাট হিউজ ওয়ালস অফ উড, ব্রিক্স অর স্টোন আর বিল্ট অ্যারাউন্ড দেম। অর্থাৎ এই যে বিরাট বড় দুর্গটা তৈরি করা হতো সেই সম্পর্কে বলা হচ্ছে। Forts were probably built because people were afraid of attack from other kings and needed protection. It is also like that some rulers wanted to show how rich and powerful they were by building really large, tall and impressive walls around their cities. তো যুদ্ধের ভয়ে তারা কিন্তু এই বড় শহরটা তৈরি করতো এবং চারপাশে দেওয়াল দিয়ে রাখতো, তারা দুর্গ তৈরি করে রাখতো। Also in this way, the land and the people living inside the fortified area could be controlled more easily by the king. Building such huge walls required a great deal of planning. Thousands, if not lakhs, of bricks or stone had to be prepared. This in turn meant enormous labor provided possibly by thousands of men, women and children, and resources had to be found for all of this. সুতরাং এই সমস্ত বড় বড় নির্মাণ কার্য, অর্থাৎ এই সমস্ত দেওয়াল, দুর্গ, নানা রকম এগুলো তৈরি করতে প্রচুর ইট লাগতো। তো সেগুলো কিন্তু প্রচুর লেবার দিয়ে, পুরুষ, মহিলা, এমনকি শিশুদের পর্যন্ত দিয়ে পরিশ্রম করিয়ে এই সমস্তগুলো তৈরি করা হতো এবং তার জন্য কিন্তু প্রচুর খরচও হতো। তো এখানে একটা ছবি দেওয়া রয়েছে, বিরাট বড় এই যে দেওয়াল, এই ছবিটা দেওয়া রয়েছে, ফর্টিফিকেশন উইথ অ্যাট কৌশাম্বী। কৌশাম্বী ইটস আ পিকচার অফ রিমেন্স অফ ওয়াল মেড অফ ব্রিক ফাউন্ড নিয়ার প্রেজেন্ট ডে এলাহাবাদ। তো এলাহাবাদ উত্তরপ্রদেশের কাছে কিন্তু এরকম একটা ফিগার পাওয়া গেছে, বিরাট বড় যে দেওয়াল, এটা প্রায় 2500 বছর আগে তৈরি হয়েছে, অর্থাৎ 500 BC-তে কিন্তু এটা তৈরি হয়েছে মনে করা হয়। তো আমরা দেখতে পাচ্ছি সভ্যতার বিবর্তনটা কিভাবে আস্তে আস্তে চলছে। The new Rajas now began maintaining armies. Soldiers were paid regular salaries and maintained by the king throughout the year. Some payments were probably made using punch-marked coins. তাহলে এরা কিন্তু বিরাট বড় একটা সৈন্য রাখা শুরু করলো এবং তাদেরকে স্যালারি দেওয়া হতো এবং সেখানে কিন্তু কয়েনও ইউজ করা হতো, এরকমও প্রমাণ পাওয়া গেছে। তো এখান থেকে কিন্তু আমরা সভ্যতার বিবর্তন সম্পর্কে জানতে পাচ্ছি। আমরা জানতে পাচ্ছি কীভাবে মানুষ ধীরে ধীরে গোষ্ঠীবদ্ধ হয়ে বসবাস করতে শিখলো এবং পরবর্তীকালে তারা কীভাবে একটা সাম্রাজ্য গড়ে তুললো, সেই ইতিহাসটা কিন্তু আমরা সম্পূর্ণ এখান থেকে জানতে পারছি। Taxes. As the rulers of Mahajanapadas were building huge forts, maintaining big armies, they need more resources and they needed officials to collect this. So instead of depending on occasional gifts brought by people, as in the case of the Raja or Janapadas, they started collecting regular taxes. সুতরাং ট্যাক্স নেওয়া শুরু করলো, রেগুলার ট্যাক্স নেওয়া শুরু করলো। ট্যাক্স থাকতো 1/6%, যারা যতটা প্রডিউস করা হলো তার 1/6। দিস ওয়াজ নোন অ্যাজ বাঘা অর শেয়ার, ভাগা অর শেয়ার, অর্থাৎ ভাগ বা শেয়ার যেটাকে বলা হচ্ছে। দেয়ার ওয়ার ট্যাক্স অন ক্রাফটস persons as well. This could have been in the form of labor. For example, a weaver of a smith may have had to work for a day every month for the king. তো ক্রাফট পার্সনও ছিল তাদের। Herders are also expected to pay taxes in the form of animals and animal produce. তাহলে অ্যানিম্যাল প্রডিউসকেও কিন্তু ট্যাক্স হিসেবে দেখা হতো, শুধুমাত্র ওই ফসলের ভাগটা নয়। There are also taxes on goods and were brought and sold through trade. তাহলে ব্যবসা বাণিজ্যের উপরেও ট্যাক্স বসানো হতো। হান্টার্স অ্যান্ড গ্যাদারার্স অলসো হ্যাড টু প্রোভাইড ফরেস্ট প্রডিউস টু দ্য রাজা। তাহলে দেখা যাচ্ছে সমস্ত ধরনের মানুষের কাছ থেকে কিন্তু ট্যাক্সটা আদায় করা হচ্ছে, রাজারা কিন্তু এই ট্যাক্সটা নিত। চেঞ্জেস ইন এগ্রিকালচার, কৃষির ক্ষেত্রে কি পরিবর্তন এলো?
There were two major changes in agriculture around this time. One was the growing use of iron plowshares. This meant that heavy clayey soil could be turned over better than with a wooden plowshare, so that more grain could be produced. Second, people began transplanting paddy. তো এখানে বলা রয়েছে কীভাবে কাঠের লাঙল থেকে কিন্তু ওই লোহার লাঙলটা ব্যবহার করা হতো এবং কঠিন মাটিতেও ফসল ফলানো হতো এবং ফসলের পরিমাণটা আরও বাড়িয়ে নেওয়ার জন্য কিন্তু এটা শুরু হয়েছিল। তো আমরা এটা দেখেছি বৈদিক সভ্যতার ক্ষেত্রে কিন্তু লোহার লাঙলের ব্যবহার ছিল, কিন্তু ওই হরপ্পা সভ্যতার সময় লোহার ব্যবহার তো ছিলই না। হরপ্পা সভ্যতায় কোনোভাবেই কোনো লোহার জিনিস পাওয়া যায়নি, লোহার ব্যবহার জানতো না হরপ্পা সভ্যতা, এবং তখন কিন্তু কাঠের লাঙল ব্যবহার করা হতো। তো বৈদিক সভ্যতা চলাকালীনই এই লোহার ব্যবহারটা শুরু হয়েছিল এবং জনপদ ও মহাজনপদেও এই ব্যবহারটা কিন্তু ছিল। তো এটা দিস লেড টু ইনক্রিজ প্রোডাকশন অ্যাজ মেনি মোর প্ল্যান্টস সার্ভাইভড, হাউএভার ইট ইজ ব্যাক ব্রেকিং ওয়ার্ক জেনারেলি স্লেভস মেন অ্যান্ড ওমেন অ্যান্ড ল্যান্ডলেস এগ্রিকালচারাল লেবারার্স হ্যাড টু ডু দিস ওয়ার্ক। তো এই কঠিন কাজটা কিন্তু যারা ল্যান্ডলেস ছিল, স্লেভ, দাস, মহিলা, পুরুষ, এদের দিয়ে কিন্তু এই সমস্ত কাজ করানো হতো। আ ক্লোজার লুক মগধা, এখান থেকে কিন্তু মূল গুরুত্বপূর্ণ বিষয়টা এখান থেকে শুরু হচ্ছে। মগধ যতগুলো মহাজনপদ ছিল, মোট 16টা মহাজনপদের ডিটেলস জানা যায়। 16টা মহাজনপদ: কাশী, কোশল, কম্বোজ, কুরু, অম্ব, অসমক, অবন্তী, মল্ল, মগধ, মৎস্য, বৎস, গান্ধার, পাঞ্চাল, সুরসেন, ব্রিজি, চেদি। এই মোট 16টা মহাজনপদের মধ্যে মগধ কিন্তু ছিল সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী, এবং পরবর্তীকালে পুরো ভারতবর্ষ জুড়ে, সমগ্র ভারতবর্ষ জুড়ে যত বড় বড় শাসক গোষ্ঠীর উদ্ভব হয়েছে এই সময় থেকে সব কিন্তু মগধকে ঘিরে। তো এখানে আমরা কিন্তু ডিটেলসে জানবো বিষয়টা। Magadha became the most important Mahajanapada in about 200 years. Many rivers such as Ganga and Son flowed through Magadha. গঙ্গা এবং সোন মগধের আশপাশ দিয়ে বয়ে যেত। This was important for transport, water supplies, making the land fertile. তো সমস্ত ক্ষেত্রে জলের যে সুবিধা পাওয়া যায়, ট্রান্সপোর্টের ক্ষেত্রে, জল সাপ্লাইয়ের ক্ষেত্রে, উর্বর জমির ক্ষেত্রে, সমস্ত কিছু এর কারণ ছিল এটা। পার্টস অফ Magadha were forested, জঙ্গলও ছিল। এলিফ্যান্টস হুইচ লাইভস ইন ফরেস্ট কুড বি ক্যাপচার্ড অ্যান্ড ট্রেন ফর দ্য আর্মি। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভারতে এই যে হাতি, এই হাতির ব্যবহারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল, এবং এই মগধের শক্তিশালী হওয়ার পিছনে কিন্তু এই জঙ্গলে যে হাতি পাওয়া যেত, অর্থাৎ যুদ্ধে ব্যবহার করার জন্য যে হাতি, উঁচু থেকে যুদ্ধ করার যে সুবিধা, সেটা কিন্তু পাওয়া যেত। ক্যাপচার্ড অ্যান্ড ট্রেন ফর দ্য আর্মি। Forest also provided wood for building houses, cars and chariots. Besides, there were iron ore mines in the region that could be tapped to make strong tools and weapons. তো এই যে বিষয়টা, অর্থাৎ এই ওয়েপন তৈরি, তো এখানে কিন্তু পাওয়া যেত কি লোহা। আমরা অবস্থানটা দেখে নেব কেন মগধে লোহা পাওয়া যাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মগধ, এবং এটা কিন্তু কোথায়? ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমি এখানে রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা ভারতের খনিজ ভাণ্ডার বলে থাকি। তো এখানে আমরা জানি প্রচুর পরিমাণ লোহা পাওয়া যায়। তো সেই আকরিক লোহা থেকে কিন্তু লোহার বিভিন্ন যে অস্ত্রশস্ত্র তৈরি হবে, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস, সেই জিনিসটা কিন্তু এখানে পাওয়া যেত। এটা কিন্তু মগধের সমৃদ্ধির একটা অন্যতম কারণ। Besides, there were iron ore mines. আচ্ছা, এটা হলো Magadha had two very powerful ruler, বিম্বিসার অ্যান্ড অজাতশত্রু। বিম্বিসার এবং অজাতশত্রু, এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন মগধের যে রাজবংশের ইতিহাস সেটা শুরু হচ্ছে। প্রথম যে বংশ সেটা হচ্ছে হর্ষাঙ্ক বংশ। আমরা যতটা জানতে পারি যতদূর, সেটা হচ্ছে হর্ষাঙ্ক বংশ। এই হর্ষাঙ্ক বংশের দুজন বড় রাজা ছিলেন, একজন হলেন বিম্বিসার এবং অন্যজন হলেন অজাতশত্রু। তাহলে, এবং এটা পাওয়া যাচ্ছে ওই 545 বিসি থেকে 433 বিসি পর্যন্ত কিন্তু এই সময়কালের মধ্যে হর্ষাঙ্ক বংশের উত্থান পতনটা হয়েছিল, অর্থাৎ বর্তমান সময় থেকে প্রায় 2500 বছর আগে। হুই ইউজড অল পসিবল মিনস টু কনকোয়ার আদার জনপদাস। তাহলে এরা কী করতো? অন্যান্য যে জনপদগুলো সেগুলো ক্যাপচার করার চেষ্টা করতো এবং নিজেদের সাম্রাজ্য বাড়াবার চেষ্টা করতো।
Mahapadmananda was another important ruler. He extended his control up to the northwest part of the subcontinent. তাহলে মহাপদ্মনন্দ অর্থাৎ এখানে ওই নন্দ বংশের কথা বলা হচ্ছে, মৌর্য বংশের ঠিক পূর্বে। এগুলো নিয়ে আমরা পরপর ডিটেলসে জানবো। এখানে জাস্ট ছোটো করে বলা রয়েছে মহাপদ্মনন্দ কিন্তু এমন একজন রুলার ছিলেন যিনি কিন্তু তার সাম্রাজ্যটা বিরাট বড় এলাকা পর্যন্ত ছড়িয়ে ফেলতে সক্ষম হয়েছিলেন। রাজগৃহ ইন বিহার ওয়াজ দ্য ক্যাপিটাল অফ মগধ ফর সেভারেল ইয়ার্স। বর্তমানে যেটা রাজগীর সেটাকে রাজগৃহ বলা হতো এবং সেটা কিন্তু মগধের রাজধানী হিসেবে অনেক বছর মগধের রাজধানী হিসেবে ছিল রাজগৃহ। পরে পাটলিপুত্রতে সেটা শিফট হয়ে যায়, কিন্তু প্রথমে ছিল রাজগৃহ। Later the capital was shifted to Patliputra, that is present-day Patna. More than 2,300 years ago, a ruler named Alexander, who lives in Macedonia in Europe, wanted to become a world conqueror. Of course, he didn't conquer the world, but did conquer parts of Egypt and West Asia and come to the Indian subcontinent. তাহলে 2300 বছর আগে এখানে আলেকজান্ডারের কথা বলা হচ্ছে, যিনি ম্যাসিডোনিয়ার রাজা ছিলেন, যেটি ইউরোপে অবস্থিত, এবং তিনি সমগ্র বিশ্বের অধীশ্বর হওয়ার স্বপ্ন দেখেন এবং আস্তে আস্তে তিনি ইজিপ্ট, পশ্চিম এশিয়া এই সমগ্র বিরাট বড় একটা অঞ্চল দখল করে ফেলতে সক্ষম হন এবং পরবর্তী সময় ভারতবর্ষে আসার চেষ্টা করেন। রিচিং আপস টু দ্য ব্যাঙ্কস অফ দ্য বিপাশা নদীর তীরে এসে when he wanted to march further eastward, his soldier refused. They were scared as they had heard that the rulers of India had vast armies of foot soldiers, chariots and elephants. তো আমরা এই বিষয়টা কিন্তু জেনেছি অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানের ক্ষেত্রে পরবর্তী সময়ে, অর্থাৎ ইউরোপিয়ানরা বিভিন্ন লেখা পড়ে ভারতবর্ষে এসেছিল এবং সেখানে এরকম লেখাও পাওয়া গেছিল যে এই মহাপদ্মনন্দের যে বিরাট বড় সৈন্য এবং ওই হাতি, বিরাট বড় সৈন্যদল, হাতি, এই সমস্ত দেখে কিন্তু আলেকজান্ডারের সৈন্যদল কিন্তু ভয় পেয়েছিল, এটা মনে করা হয় বিভিন্ন ঐতিহাসিকদের মত এটা যদিও। তো এখানে থেকে একটা জিনিস খুব স্পষ্ট, সেটা হচ্ছে ভারতবর্ষে এই সমস্ত মগধকে ঘিরে যে সমস্ত রাজবংশের উত্থান হয়েছিল তাদের একটা বিরাট বড় সৈন্যদল ছিল এবং সেখানে কিন্তু প্রচুর হাতি ছিল, যার ফলে এবং এদের ওই লৌহ নির্মিত বিভিন্ন অস্ত্রশস্ত্র, এর ফলে কিন্তু বৈদেশিক শক্তি সেটাকে অবশ্যই সম্ভ্রমের চোখে দেখত, ভয় পেত এবং এরা একটা বিরাট বড় সাম্রাজ্য তৈরি করতে পেরেছিল কিন্তু এই সমস্ত নানান সুযোগ সুবিধা পেয়েছিল বলে। আ ক্লোজার লুক ভিজি, অর্থাৎ যেটাকে আমরা বলছি ব্রিজি, যেটা একটা মহাজনপদ, সে সম্বন্ধে ডিটেলস দেওয়া আছে। While Magadha became a powerful kingdom, Viji, which is capital at Vaishali, was under a different form of government known as Gana or Shangha. তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে মগধে রাজতন্ত্র, অর্থাৎ একজন রাজা থাকবেন, তিনি সাম্রাজ্য পরিচালনা করছেন। সেই সময় কিন্তু বিজি, যেটাকে ব্রিজি বলা হচ্ছে, বর্তমানে যেটা বিহার এবং ক্যাপিটাল ছিল বৈশালী, সেই ব্রিজি কিন্তু একটা সংঘ দ্বারা পরিচালিত হতো, গণ অর সংঘ। In a Gana or Shangha, there are not one but many rulers. প্রচুর এখানে রুলার, অনেক রুলার থাকতো, কোনো একজন রাজত্ব করতো না। Sometimes even when thousands of men rule together, each one was known as a raja. তাহলে কয়েক হাজার মানুষ মিলেও কিন্তু এখানে পরিচালনা করতো অনেকগুলো রাজার সমাহার। These rajas performed rituals together. They also met in assemblies and decided what had to be done and how. Through discussion and debate. For example, if they were attacked by an army, they met to discuss what should be done to meet the threat. However, women, dasas and kammakaras could not participate in these assemblies. তাহলে এখানে দেখা যাচ্ছে সরাসরি যে প্রজাতন্ত্রের বিষয়টা সেটা আমরা দেখতে পাচ্ছি, অনেকজন মিলে কিন্তু এখানে রুল করতো এবং প্রত্যেকে আলাপ আলোচনার মাধ্যমে, পর্যালোচনার মাধ্যমে কিন্তু ঠিক করতো সেই সাম্রাজ্যটা কীভাবে চালানো হবে। সেখানে কিন্তু মহিলাদের প্রবেশ, দাস মহিলা এদের প্রবেশ, কর্মকার অর্থাৎ ওই বিশেষ কাজের সাথে যুক্ত বিভিন্ন মানুষ, তাদের কিন্তু প্রবেশ নিষিদ্ধ ছিল। অর্থাৎ ওই সমাজের যে বিভাজন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সেই বিভাজনটা কিন্তু এখানে স্পষ্ট। আগেই বলেছি এটা কিন্তু ওই বৈদিক সভ্যতার সাথে সরাসরি সম্পর্কযুক্ত এই সমস্ত রকম যতগুলো রুলার ছিল। তো এখানে ওই বর্ণ বিভাগটা কিন্তু স্পষ্ট ছিল। এখানে গণ এবং সংঘের তফাৎটা দেয়া আছে। ইউজ ফর এ গ্রুপ দ্যাট হ্যাজ মেনি মেম্বার্স, সংঘ মিনস অর্গানাইজেশন অর অ্যাসোসিয়েশন। তো
তো এই দুটো আমরা বৈদিক সভ্যতাতেও পেয়েছি এই বিষয়টা। আচ্ছা, this is an account of the Briji from the Digha Nikaya, a famous Buddhist book which contains some of these speeches of Buddha. These were written down about 2003 years ago, 300 years ago. দীঘা নিকায়া, এই বইটা মনে রাখতে হবে, এটা কিন্তু এটা বুদ্ধিস্ট বুক, বৌদ্ধদের সাথে সম্পর্কিত। আমরা গৌতম বুদ্ধ এবং ওই মহাবীর জৈন তার সম্পর্কে কিন্তু জানবো পরবর্তী যে অধ্যায়টা রিলিজিয়াস প্রোটেস্ট মুভমেন্ট, সেটাও কিন্তু শুরু হচ্ছে 500 BC-তে। এইগুলো কিন্তু সব একটার সাথে একটা সম্পর্কযুক্ত, যদিও মূল বিষয়টা একসাথে করা সম্ভব নয়, সেজন্য আমরা চ্যাপ্টার ওয়াইজ ডিভাইড করে পড়ব। কিন্তু মনে রাখতে হবে এই সময় কিন্তু বৌদ্ধ এবং জৈন ধর্ম চলে আসছে এবং একটা বিরাট বড় পরিবর্তন কিন্তু সমাজে লক্ষ্য করা যাচ্ছে। তো বিভিন্ন মহাজনপদ সম্পর্কে আমরা এখানে জানলাম। আরও কয়েকটা অ্যাডিশনাল ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি যেগুলো এখানে নেই। সেটা হচ্ছে এই যে মহাজনপদগুলো, ষোড়শ মহাজনপদ যে ছিল, এটা অঙ্গুত্তরা নিকায়া গ্রন্থে উল্লিখিত রয়েছে। তো এটাও কিন্তু একটা বুদ্ধিস্ট বই, বৌদ্ধ একটা গ্রন্থ। এছাড়া এই যে ব্রিজির কথা হলো, ব্রিজি একটা প্রজাতান্ত্রিক রাজ্য ছিল। এছাড়া মল্ল, ব্রিজি এবং মল্ল এই দুটো কিন্তু প্রজাতন্ত্র ছিল। দক্ষিণ ভারতের একমাত্র ষোড়শ মহাজনপদের মধ্যে একমাত্র ছিল অসমক। দক্ষিণ ভারতে একমাত্র মহাজনপদ ছিল অসমক। সবচেয়ে উত্তরে যে মহাজনপদটা ছিল সেটা হচ্ছে কম্বোজ। সবচেয়ে দক্ষিণে পশ্চিমে ছিল গান্ধার, অর্থাৎ যেটা বর্তমানে আফগানিস্তানে পড়ছে, সে গান্ধার। দক্ষিণতম অসমক, যেটা দক্ষিণ ভারতে অবস্থিত। সবচেয়ে পূর্ব দিকে ছিল অঙ্গ। তো মৌর্য পূর্ববর্তী যুগের যে বংশগুলো ছিল সেগুলো আমাদের অল্প বিস্তর জেনে রাখা অবশ্যই প্রয়োজন, এখান থেকে প্রশ্ন আসে প্রচুর। সেটা হচ্ছে হর্ষাঙ্ক বংশ। হর্ষাঙ্ক বংশের দুজন রাজার কথা বলেছি আগে, বিম্বিসার এবং অজাতশত্রু। এবং হর্ষাঙ্ক বংশ প্রতিষ্ঠা করেছিলেন বিম্বিসার। বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক এবং তিনি ছিলেন গৌতম বুদ্ধের সমসাময়িক। বারবার আসে এই প্রশ্নগুলো। গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন বিম্বিসার এবং তার উপাধি ছিল শ্রেণিক। তার রাজধানী ছিল রাজগীর। আমরা আগেই দেখেছি রাজগীর ছিল মগধের রাজধানী। গিরিব্রজ রাজধানী ছিল, কিন্তু গিরিব্রজ থেকে পরবর্তীকালে রাজগীরে স্থানান্তরিত করেন। এই দুটো রাজধানী একই সাথে ছিল, কিন্তু পরবর্তীকালে শুধুমাত্র রাজগীরেই রাজধানী স্থানান্তরিত করেন। বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন কৌশল রাজ প্রসেনজিতের বোন কৌশল দেবী, লিচ্ছবি রাজকন্যা চেল্লানা, মল্ল রাজকন্যা খেমা, বিদেহের রাজকন্যা বাসবীকে বিবাহ করেন। অর্থাৎ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে তার সাম্রাজ্য আরও বিস্তার করেছিলেন। এরপর অজাতশত্রুর উপাধি কুনিক। বিম্বিসারে ছিল শ্রেণিক এবং অজাতশত্রুর কুনিক। তিনি পিতাকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ তার সময় ঘটে এবং তিনি প্রথম বৌদ্ধ সম্মেলন আহ্বান করেছিলেন। খুব গুরুত্বপূর্ণ এটা, আমরা দেখব মোট 4টে বৌদ্ধ সম্মেলন হয়েছিল এবং সেখানে কিন্তু প্রথম যে আহ্বান করেছিলেন সেটা হচ্ছেন অজাতশত্রু। তো আরও বিভিন্ন ইনফরমেশন আছে, সেই অর্থে গুরুত্বপূর্ণ নয়। এরপর উদয়ন, অজাতশত্রুর পুত্র উদয়ন, এবং তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, পাটলিপুত্রে রাজধানী স্থানান্তরিত করেন। পরবর্তীকালে কিন্তু এই পাটলিপুত্রকে ঘিরেই মগধের আরও শক্তি বৃদ্ধি হয়, কিন্তু পাটলিপুত্রে রাজগৃহ থেকে পাটলিপুত্রে রাজধানী স্থানান্তরিত করেন উদয়ন বা উদয়ভদ্র। খুব গুরুত্বপূর্ণ এটা, তিনি অজাতশত্রুর পুত্র ছিলেন। নাগ দশক, তিনি ছিলেন হর্ষাঙ্ক বংশের শেষ রাজা। প্রথম রাজা বিম্বিসার, শেষ রাজা নাগ দশক। মন্ত্রী শিশুনাগ তাকে হত্যা করে সিংহাসনে বসেন। তো আবার শিশুনাগ থেকে কিন্তু শিশুনাগ বংশ বা শৈশুনাগ বংশ শুরু হয়ে যাচ্ছে এরপর থেকে। নাগ দশক শেষ রাজা ছিলেন, এটা মনে রাখতে হবে। তো এরপর শুরু হচ্ছে শিশুনাগ বংশ। শিশুনাগ প্রতিষ্ঠাতা
এখানে সেই অর্থে উল্লেখযোগ্য কিছু নেই, শুধুমাত্র প্রতিষ্ঠাতা তিনি ছিলেন সেটা মনে রাখলেই চলবে। এরপর হচ্ছে কালাশোক বা কাকবর্ণ, শেষনাগের পুত্র। তিনি পাটলিপুত্রের প্রথম স্থায়ী রাজধানী স্থাপন করেন। দ্বিতীয় বৌদ্ধ মহাসম্মেলন আহ্বান করেন, খুব গুরুত্বপূর্ণ। বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ মহাসম্মেলন আহ্বান করেছিলেন কাকবর্ণ বা কালাশোক, এটা মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এরপর শুরু হচ্ছে নন্দ বংশ, অর্থাৎ মৌর্য বংশের ঠিক আগের বংশ নন্দ বংশ। এই বংশটি প্রতিষ্ঠা করেছিলেন মহাপদ্মনন্দ। এবং এখানে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, নন্দবংশ হচ্ছে প্রথম অক্ষত্রিয় রাজবংশ। এর আগে যারা ছিল তারা প্রত্যেকে ক্ষত্রিয় ছিল, এরা অক্ষত্রিয়। এবং এর উপাধি একরাট, সর্বক্ষত্রিয় ছত্তা, দ্বিতীয় পরশুরাম, এটা হচ্ছে মহাপদ্মনন্দের উপাধি। উপাধিগুলো অনেক ক্ষেত্রে আসে, আমাদের এগুলো মনে রাখতে হবে। মহাপদ্মনন্দ হচ্ছেন প্রথম একরাট সম্রাট। মহাপদ্মনন্দের পর 8 জন পুত্র পরপর রাজা হয়েছিলেন। এই অর্থে গুরুত্বপূর্ণ নয়, জাস্ট আমরা ঘটনাগুলো একবার মনে রাখলেই চলবে মোটামুটি। আচ্ছা, এরপর এই আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের সিংহাসন ছিলেন ধননন্দ। তিনি নন্দ বংশের শেষ সম্রাট। নন্দ রাজাদের রাজধানী ছিল পাটলিপুত্র। পাটলিপুত্র এই উদয়নের সময় থেকে কিন্তু মোটামুটি পাটলিপুত্রটাই মগধের রাজধানী হিসেবে পরিচিত হতে থাকে এবং সমৃদ্ধি আস্তে আস্তে বৃদ্ধি পায় পরবর্তী সময়। তো নন্দবংশের শেষ রাজা ছিলেন ধননন্দ, আমাদের মনে রাখতে হবে। তাকে উচ্ছেদ করে কিন্তু মৌর্য বংশের সূচনা করেন চন্দ্রগুপ্ত মৌর্য। তো এই ধননন্দ গুরুত্বপূর্ণ, অত্যন্ত অত্যাচারী শাসক ছিলেন। আমরা সেই বিষয়ে আসছি পুরো ডিটেলসে, আমরা নেক্সট যে ক্লাসটা সেখানে কিন্তু আমরা এই মৌর্য বংশ সম্পর্কে ডিটেলস জানবো এবং ধননন্দ থেকে আমরা শুরু করব যে কিভাবে সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল। তো আজকে এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।